হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসডি মিস্ট্রি। দেখো, বিগত ভিডিওগুলোতে আমি ইউজিসি নেট, ডব্লিউবি সেট যেগুলি আমাদের 2026-এর ডিসেম্বরে আছে, তো তোমরা যদি চাও আমার চ্যানেলে পড়তে পারো, তোমাদের বিশেষভাবে উপকৃত হবে। এবং সেই সঙ্গে সঙ্গে যারা ডব্লিউবিসিএস আর ডব্লিউবিএসএসসির জন্য রেডি হয়েছো, তারাও চাইলে তোমরা পড়তে পারো। দেখো, কোশ্চেনগুলি আমার খুব ইউনিক আছে। আমি খুঁজে খুঁজে 5-6টি বই নিজে ফলো করি, সেখান থেকে ভিডিওগুলো তৈরি করছি। আগামী দিনে যারা নেট এবং সেটের জন্য রেডি হয়েছো এবং খুব শীঘ্রই যে এসএলএসটি পরীক্ষা হবে, সেখানেতে তোমাদের বিশেষভাবে উপকৃত হবে। আমার পুরনো ভিডিওগুলোতেও সেই রকম আমি ছাত্ররা আমাকে কমেন্ট করেছে যে স্যার আমাদের নতুন কিছু দিন। তো আমি এখন মুঘল যুগের পূর্বে যে সুলতানি যুগ, সেই সুলতানির প্রায় শেষের দিকে এসে গেছি। আলাউদ্দিন খলজি বা গিয়াসউদ্দিন বলবন এগুলো শেষ করে আমি এখন চলে এসেছি ফিরোজ শাহ তুগলকের পর্যায়ে। তো এখন আজকে আমি গিয়াসউদ্দিন বলবনের পরবর্তী যে পর্যায়টি, সেখানে আজকের অংশ হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক। সেই সম্পর্কে আমি তোমাদের সামনে বেশ কিছু প্রশ্ন উপস্থাপন করছি। দেখো, খুবই ভালো লাগবে। কেমন? আজকের প্রথম প্রশ্ন, গিয়াসউদ্দিন তুগলক কবে সিংহাসনে বসেছিলেন? এর উত্তর হচ্ছে 1320 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, গিয়াসউদ্দিন তুগলক কাকে হত্যা করে দিল্লির সিংহাসনে দখল করেছিলেন? এর উত্তর হচ্ছে নাসিরউদ্দিন খুসরুকে পরাজিত এবং হত্যা করেছিলেন, করে দিল্লির সিংহাসন দখল করেছিলেন। পরের প্রশ্ন, তুগলকরা কোন জাতির শাখা ছিল? উত্তর, তুগলকরা হচ্ছে তুর্কি জাতির করৌনা নামক একটি উপজাতি, তার শাখা ছিলেন। পরের প্রশ্ন, করৌনা কোন কোন জাতির মিশ্রিত রূপ? এর উত্তর হচ্ছে করৌনাটা হচ্ছে মঙ্গল এবং তুর্কি এই দুটি জাতির সংমিশ্রণ বা মিশ্র রূপ। পরের প্রশ্ন, গিয়াসউদ্দিন তুগলকের পূর্ব নাম কী ছিল? অনেক বইয়েতে বলা আছে গাজী মালিক। গিয়াসউদ্দিন তুগলক কখনো কখনো গাজী মালিক নামে পরিচিত, অথবা গাজী তুগলক নামেও তিনি পরিচিত। কেমন? পরের প্রশ্ন, প্রথম জীবনে গিয়াসউদ্দিন তুগলক কার দেহরক্ষী ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। দেখো, গিয়াসউদ্দিন তুগলক প্রথম জীবনে সুলতান জালালউদ্দিন খলজির অবশ্যই দেহরক্ষী ছিলেন তিনি। পরের প্রশ্ন, গিয়াসউদ্দিন তুগলক সুলতান হওয়ার পূর্বে কোন অঞ্চলের গভর্নর ছিলেন? এর উত্তর হচ্ছে পাঞ্জাবের, তবে তার রাজধানী ছিল দিপালপুর। তিনি পাঞ্জাবের গভর্নর ছিলেন এবং তার রাজধানী গড়ে তুলেছিলেন দিপালপুরেতে। পরের প্রশ্ন, দিল্লি সুলতানদের মধ্যে প্রথম কোন সুলতান গাজী উপাধি নিয়েছিলেন? দেখো, এত আমি সুলতানদের নাম বলেছি, কুতুবউদ্দিন আইবক বা ইলতুৎমিশ কিংবা রাজিয়া কিংবা আলাউদ্দিন খলজি, বা জালালউদ্দিন ফিরোজ খলজি, তাদের মধ্যে একমাত্র যে ব্যক্তি যিনি সুলতানি যুগে গাজী উপাধি নিয়েছিলেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ওর জন্যই গাজী উপাধি নিয়েছিলেন গিয়াসউদ্দিন তুগলক। কেমন? তো গাজী কথার অর্থ আমি পূর্বের ভিডিওতে বলেছি, যিনি মূর্তি ধ্বংস করতেন। অর্থাৎ সুলতানি যুগে যে মুসলিম শাসকরা হিন্দুদের যে মন্দিরগুলোকে ধ্বংস করতেন, সেই ধ্বংসকারী হিসেবে গাজী উপাধি নিতেন তারা। পরের প্রশ্ন, গিয়াসউদ্দিন তুগলক কেন গাজী উপাধি গ্রহণ করেছিলেন? দেখো, পরের ভিডিওতে অবশ্যই বলেছি আমি। তিনি ভারতের পশ্চিমে কাবুল এবং গজনির মঙ্গল অধ্যুষিত অঞ্চলের তাতার নামক উপজাতির সঙ্গে 29টি যুদ্ধ করেছিলেন এবং তাদেরকে পরাজিত করে এই গাজী উপাধি নিয়েছিলেন। কিন্তু আমি এ প্রসঙ্গে একটু বলে রাখি, যখন সুলতান মাহমুদ ভারতে এসেছিলেন, তিনিও গাজী উপাধি নিয়েছিলেন। তিনি গাজী উপাধি নিয়েছিলেন মানে হিন্দু মন্দিরগুলো ধ্বংসকারী হিসেবে নিজেকে প্রতিপন্ন করার জন্য। কেমন? বা যোদ্ধা হিসেবে। পরের প্রশ্ন, গিয়াসউদ্দিন তুগলকের মাতা কে ছিলেন? এর উত্তর হচ্ছে পাঞ্জাবের একজন হিন্দু জাট রমণী। পরের প্রশ্ন, আলাউদ্দিন খলজি গিয়াসউদ্দিন তুগলককে কী দায়িত্ব দিয়েছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। উত্তর, ভারতের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলের প্রধান রক্ষক বা প্রোটেক্টর হিসেবে নিযুক্ত করেছিলেন। পরে গিয়াসউদ্দিন তুগলককে কারা দিল্লির সিংহাসনে বসার জন্য প্রেরণা দিয়েছিলেন? উত্তর, দিল্লির আমির ওমরাহগণ। তারা তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন যে দিল্লির সিংহাসনে আপনি দখল করুন বা সিংহাসনে বসুন। পরের প্রশ্ন, তিনি খলজি পরিবারের সকল মহিলাদের রাজকীয় সুরক্ষা দিয়েছিলেন, তাদের পেনশন দিয়েছিলেন এবং তাদের মেয়েদের বিবাহের ব্যবস্থা করেছিলেন। তিনি কে? এর উত্তর হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক। পরের প্রশ্ন, গিয়াসউদ্দিন তুগলক কাকে কিজলু খাঁ উপাধি দিয়েছিলেন? এর উত্তর হচ্ছে বাহারাম আইবককে কিজলু খাঁ উপাধি দিয়েছিলেন। পরের, দিল্লি সুলতানদের মধ্যে সর্বপ্রথম কে কৃষকদের উন্নতির জন্য কাজ করেছিলেন? এর উত্তর হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক। পরে, আমির খসরু দিল্লির
কোন কোন সুলতানদের সভাকবি ছিলেন? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে নেট এবং সেটের জন্য যারা পড়ছো। দেখো তোমাদের এখানেতে আমির খুসরু মোট 7জন যে রাজা ছিলেন বা সুলতানি যুগের শাসক ছিলেন তাদের সমকালীন ছিলেন। সেই 7জন রাজার নাম আমি বলছি, তোমরা একটু মনে অতি অবশ্যই খেয়াল করে রাখো। আমির খসরু, যার সময়কাল হচ্ছে 1253 থেকে 1325, তিনি দিল্লির 7জন সুলতানের সভাকবি ছিলেন। সেই 7জন কে কে ছিলেন? একজন হচ্ছে গিয়াসউদ্দিন বলবন, কায়কোবাদ, জালালউদ্দিন খলজি, আলাউদ্দিন খলজি, মোবারক খলজি, গিয়াসউদ্দিন তুগলক ও মোহাম্মদ বিন তুগলক। এই 7জন যে সুলতান তাদের সভাকবি হিসেবে ছিলেন। পরে প্রশ্ন, সুলতান গিয়াসউদ্দিন তুগলকের দত্তক পুত্র কে ছিলেন? এর উত্তর হচ্ছে তাতার খাঁ। পরে সুলতান গিয়াসউদ্দিন তুগলক তার সাম্রাজ্যে কোন জিনিসটা নিষিদ্ধ করেছিলেন? উত্তর হচ্ছে সঙ্গীত। তিনি সঙ্গীতের চরম বিরোধী ছিলেন, সেই জন্য তার সাম্রাজ্যে কোনো সঙ্গীত চলবে না, সেইটা তিনি রাজকীয়ভাবে ঘোষণা করেছিলেন। পরে সুলতান গিয়াসউদ্দিন তুগলকের সঙ্গে কোন ধর্মগুরুর মতবিরোধ হয়েছিল? এর উত্তর হচ্ছে নিজামুদ্দিন আউলিয়ার। পরে প্রশ্ন, দিল্লির কোন সুলতান প্রতি 2 থেকে 3 মাইল অন্তর ডাক চৌকি নির্মাণ করেছিলেন? আমরা জানি শেরশাহ ডাক ব্যবস্থার প্রবর্তন করেছিলেন এবং তিনি কি করেছিলেন? বাংলাদেশের সোনারপুর থেকে একবার সিন্ধু তীরবর্তী অঞ্চলে জিটি রোড গড়ে তুলেছিলেন, যেটা হচ্ছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, এবং প্রতি 2 থেকে 3 কিলোমিটার ছাড়া ছাড়া তিনিও কি করেছিলেন? বিশ্রামাগার, যেটা হচ্ছে চটি বা বিশ্রামাগার নির্মাণ করেছিলেন। কিন্তু সেটার প্রথম যেটা প্রতিষ্ঠাতা, সেটা হচ্ছে ডাক চৌকির প্রথম নির্মাণ করেছিলেন গিয়াসউদ্দিন তুগলক, তবে তিনি দিল্লির সীমিত অঞ্চলের মধ্যে এটা সীমাবদ্ধ রেখেছিলেন। কেমন? পরে প্রশ্ন, আলাউদ্দিন খলজি মুকদ্দম খোত চৌধুরীদের অধিকার খর্ব করেছিলেন, কিন্তু সেই অধিকারকে পুনরায় তাদের ফিরিয়ে দিয়েছিলেন। সেই অধিকারটা কে পুনরায় তাদের ফিরিয়ে দিয়েছিলেন? উত্তর হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক। পরে প্রশ্ন, গিয়াসউদ্দিন তুগলক কৃষকদের থেকে কত পরিমাণ রাজস্ব বৃদ্ধি করেছিলেন? উত্তর 10 থেকে 11% বা শতাংশ। পরে দিল্লির কোন সুলতান সর্বপ্রথম কৃষকদের কৃষিকাজের স্বার্থে খাল নির্মাণের পদক্ষেপ গ্রহণ করেছিলেন? তো এটা তোমরা হয়তো বলতে পারো যে ফিরোজ শাহ তুগলক, কিন্তু পদক্ষেপটা প্রথম গ্রহণ করেছিলেন গিয়াসউদ্দিন তুগলক, আর সেইটা সার্বিক দিক দিয়ে উন্নতির দিকে করেছিলেন ফিরোজ শাহ তুগলক। যদিও আমি পরের ভিডিওতে তোমরা দেখবে, সেখানে তোমরা এগুলো পাবে। পরের প্রশ্ন, গিয়াসউদ্দিন তুগলকের কতজন পুত্র ছিল? এর উত্তর হচ্ছে 5 জন পুত্র ছিলেন। পরের প্রশ্ন, গিয়াসউদ্দিন তুগলকের জ্যেষ্ঠ পুত্র কে ছিল? উত্তর হচ্ছে জুনা খাঁ। পরে গিয়াসউদ্দিন তুগলক 1321 খ্রিস্টাব্দে দক্ষিণের কোন রাজ্য আক্রমণ করেছিলেন? উত্তর তেলেঙ্গানা বা বরঙ্গল রাজ্য আক্রমণ করেছিলেন। পরে সেই সময়, অর্থাৎ যখন তিনি তেলেঙ্গানা বা বরঙ্গল রাজ্য আক্রমণ করেছিলেন, সেই সময় তেলেঙ্গানার রাজ্যের রাজা কে ছিলেন? উত্তর হচ্ছে প্রতাপ রুদ্রদেব। পরের প্রশ্ন, তেলেঙ্গানা রাজ্য আক্রমণের সময় যুবরাজ হিসেবে কাকে পাঠানো হয়েছিল? উত্তর জুনা খাঁকে। এই জুনা খাঁকেই আমরা অনেক সময় যে নামে পরিচিত, সেটা হচ্ছে পাগলা রাজা, অর্থাৎ মোহাম্মদ বিন তুগলক। যদিও পরে আমি ভিডিওতে এই প্রশ্নই উপস্থাপন করব। পরের প্রশ্ন, জুনা খাঁ তার পিতা গিয়াসউদ্দিন তুগলক সম্পর্কে কি গুজব রটিয়েছিলেন? তো এর গুজবটা ছিল এরকম: পিতা সুলতান গিয়াসউদ্দিন তুগলক মারা গেছেন। কেমন? পরের প্রশ্ন দেখো, জুনা খাঁ অর্থাৎ মোহাম্মদ বিন তুগলক কেন এরূপ গুজব রটিয়েছিলেন? তো তার উদ্দেশ্যটা কী ছিল? সেটা হচ্ছে ঐতিহাসিক ইবন বতুতার মতে এর পিছনে মোহাম্মদ বিন তুগলকের একটি দুরভিসন্ধি ছিল, যাতে আমির ওমরাহরা তাকে সুলতান হিসেবে গ্রহণ করে নেয়। সেই জন্যই তিনি এরূপ গুজব রটিয়েছিলেন। অর্থাৎ পিতা মারা যাননি, গিয়াসউদ্দিন তুগলক মারা যাননি, কিন্তু তিনি রটিয়ে দিয়েছিলেন যে তার পিতা অর্থাৎ গিয়াসউদ্দিন তুগলক মারা গেছেন, এবং সেই জন্যই তিনি আমির ওমরাহদের মধ্যে রটিয়েছিলেন যে আমার বাবা মারা গেছেন, এবং তিনি চান যে তিনি দিল্লির সুলতানি কর্তৃত্বে প্রতিষ্ঠিত হোক, অর্থাৎ সিংহাসনে প্রতিষ্ঠিত হোক, এটা গুজব তিনি রটিয়েছিলেন। পরে এই ঘটনার পর আতঙ্কিত হয়ে জুনা খাঁ কোথায় আশ্রয় নিয়েছিলেন? মানে ঘটনাটা বলে রাখি, এই যে গুজবটা রটিয়েছিল সেটা পিতার কানে যখন ছড়িয়েছিল, তখন তিনি তখন দেবগিরিতে থাকার সময় বা বরঙ্গলে থাকার সময় তিনি কি করেছেন? এই গুজবটা রটিয়েছেন যে দিল্লির সুলতান অর্থাৎ আমার পিতা মারা গেছে। আমির ওমরাহরা যারা তার সঙ্গে ছিল, তারা কিন্তু সেটা বিশ্বাস করে নেওয়ার পর তারা সরাসরি বিশ্বাস না করার জন্য তারা দিল্লিতে একটা পত্র প্রেরণ করেন, এবং তার ভিত্তিতে পিতা কী করেন? প্রচুর সৈন্য সামন্ত দিল্লি থেকে ওই বরঙ্গলের উদ্দেশ্যে পাঠান,
তখন ছেলে ভয় পেয়ে যান এবং এই ঘটনার পর আতঙ্কিত হয়ে জুনা খাঁ কোথায় আশ্রয় নিয়েছিলেন, মানে তাকে মেরে ফেলবে এরকম একটা খবর তার মধ্যে ছড়িয়েছিল। যেহেতু পিতার এগেনস্টেতে সে কী করেছিল, গুজব রটিয়েছিল সে বরঙ্গল থেকে, সেই জন্য দিল্লি থেকে একটা সেনাবাহিনী আসে এবং তাকে সাহায্য করার ব্যবস্থা করবে বলে এরকম একটা ঘটনা তার মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি করে। সেই আতঙ্কের ভয়েই তিনি কোথায় আশ্রয় নিয়েছিলেন, উত্তর দেবগিরি রাজ্যে। পরের প্রশ্ন, পরে গিয়াসুদ্দিন তুগলক সেনাবাহিনী প্রেরণ করেন এবং তেলেঙ্গানা রাজ্যটি কয়টি জেলাতে বিভক্ত করেছিলেন, উত্তর 9টি জেলাতে। তেলেঙ্গানাতে অবশ্যই তিনি তার মানে একটা সৈনিকের নেতৃত্বে প্রচুর সৈন্যবাহিনী প্রেরণ করেছিলেন। পরের প্রশ্ন, জুনা খাঁ কবে মাদুরাই অঞ্চল জয় করেছিলেন, এর উত্তর হচ্ছে 1323 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, জুনা খাঁ কবে উড়িষ্যার জাজনগর জয় করেছিলেন, উত্তর 1324 খ্রিস্টাব্দে জাজনগর দখল করে নিয়েছিলেন। জুনা খাঁ উড়িষ্যার জাজনগরে কোন রাজাকে পরাজিত করেছিলেন, উত্তর হচ্ছে দ্বিতীয় ভানুদেবকে। পরে উড়িষ্যা জয়ের পর জুনা খাঁ কী উপাধি নিয়েছিলেন, উত্তর বিশ্বের খান বা বিশ্বের নিয়ন্ত্রা, ক্ষমতাশালী রাজা, এরকম উপাধিগুলি তিনি নিয়েছিলেন। পরে গিয়াসুদ্দিন তুগলক কবে বাংলা আক্রমণ করেছিলেন, এর উত্তর হচ্ছে 1324 খ্রিস্টাব্দে বাংলা বা বঙ্গদেশ আক্রমণ করেছিলেন। তো তিনি গিয়াসুদ্দিন তুগলক কাকে সঙ্গে করে বাংলা আক্রমণ করেছিলেন, উত্তর তার প্রিয় এবং বিশ্বস্ত সঙ্গী জাফর খাঁকে সঙ্গে নিয়ে। সেই সময় বাংলার সুলতান কে ছিলেন, অর্থাৎ গিয়াসুদ্দিন তুগলক যখন বাংলা আক্রমণ করেন সে সময় বাংলার সুলতান ছিলেন গিয়াসুদ্দিন বাহাদুর বলে একজন বাংলার বা বঙ্গের সুলতান ছিলেন। পরে প্রশ্ন, গিয়াসুদ্দিন তুগলকের সময় কবে মঙ্গলরা ভারত আক্রমণ করেছিল, উত্তর হচ্ছে 1324 খ্রিস্টাব্দে বঙ্গ আক্রমণ করেছিল, মঙ্গলরা ভারত আক্রমণ করেছিল। পরে গিয়াসুদ্দিন তুগলকের সময় কোন মঙ্গল নেতা ভারত আক্রমণ করেছিলেন, এর নাম হলো শির মুগল। শির মুগল হচ্ছে একজন মঙ্গল নেতা যিনি গিয়াসুদ্দিন তুগলকের সময় ভারতবর্ষ আক্রমণ করেছিল উত্তর পশ্চিম দিক দিয়ে। পরে প্রশ্ন, মঙ্গল নেতা শির মুগলকে কে পরাজিত করেছিলেন, উত্তর সেনাপতি অর্থাৎ গিয়াসুদ্দিন তুগলকের বিশ্বস্ত সেনাপতি মালিক সাদি, যিনি সামানার গভর্নর নিযুক্ত হয়েছিলেন। পরে প্রশ্ন, গিয়াসুদ্দিন তুগলকের কিভাবে মৃত্যু হয়েছিল, তার মৃত্যুটা একটা বেশ রহস্যজনকভাবে হয়েছিল, একটু তোমরা দেখো। জুনা খাঁ রাজধানী তুগলকাবাদ থেকে 8 কিলোমিটার দূরে আফগানপুর নামক একটি জায়গাতে কাঠের তৈরি প্রাসাদ নির্মাণ করিয়েছিলেন। সেই প্রাসাদে চাপা পড়ে গিয়াসুদ্দিন তুগলক 1325 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছিলেন। ঐতিহাসিক আবুল ফজল ও বদায়নী এই ঘটনাকে পিতার বিরুদ্ধে পুত্রের ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন। তো এর সঙ্গে আরেকটু আমি বলে রাখি, জুনা খাঁ মানে খুব চালাক ছিলেন, অর্থাৎ মোহাম্মদ বিন তুগলক খুবই চালাক ছিলেন। তো এখানে এমন একটা ঘটনা ঘটে যায় যেখানে গিয়াসুদ্দিন তুগলক বুঝতে পারে যে ছেলে আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করেছে। সেই জন্য জুনা খাঁ কী করে, যখন কাঠের প্রাসাদটা নির্মাণ করেছিলেন তখন গিয়াসুদ্দিন তুগলক মানে জুনা খাঁর পিতা গিয়াসুদ্দিন তুগলক জুনা খাঁর একজন খুব আদরের ছেলেকে নিয়ে অর্থাৎ নাতিকে নিয়ে তিনি কী করেন, ওই কাঠের প্রাসাদেতে ঘুমিয়েছিলেন। মানে চক্রান্তকারী জুনা খাঁ অর্থাৎ মোহাম্মদ বিন তুগলক এতটা নিষ্ঠুর ছিল যে নিজের ছেলে এবং বাবা দুজনকেই ওই কাঠের যে রাজপ্রাসাদ সেখানেতে চাপা দিয়ে মেরে দিয়েছিলেন। এটা তার একটা নৃশংসতার দৃষ্টান্ত ছিল, মানে নিজের ছেলে এবং বাবাকে উভয়কেই তিনি চাপা দিয়ে মেরে দিয়েছিলেন। পরে গিয়াসুদ্দিন তুগলকের মৃত্যুর পর কে দিল্লির সিংহাসনে বসেছিলেন, জুনা খাঁ। পরে প্রশ্ন, জুনা খাঁ ইতিহাসে কী কী নামে পরিচিত, দেখো আমি বলেছি মোহাম্মদ বিন তুগলক নামে, যৌনা খাঁ অথবা জুনা খাঁ, উলুগ খাঁ, এই সমস্ত বিষয়, এবং সর্বোপরি তিনি আরেকটা নামে পরিচিত ছিলেন যেটা পাগলা রাজা ইতিহাস বলা হয়ে থাকে। এই এতগুলি নামে তিনি পরিচিত ছিলেন। পরে জুনা খাঁ কী উপাধি নিয়েছিলেন, উত্তর আবুল মুজাহিদ। পরে প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলকের গুরু কে ছিলেন, উত্তর হচ্ছে কুতলুগ খাঁ। পরে প্রশ্ন, দিল্লির সুলতানদের মধ্যে সবথেকে অধিক শিক্ষিত মানে সমকালীন যুগে অধিক শিক্ষিত ব্যক্তি কাকে বলা হয়ে থাকে, উত্তর হচ্ছে মোহাম্মদ বিন তুগলককে। পরে প্রশ্ন, বিন তুগলকের কোন কোন বিষয়ে জ্ঞান ছিল অগাধ, মানে অগাধ পাণ্ডিত্যের অধিকারী তিনি কী কী বিষয়ে ছিলেন, এর উত্তর হচ্ছে তিনি ফার্সিতে, আরবিতে,
জ্যোতির্বিজ্ঞান, ধর্মশাস্ত্র, দর্শনশাস্ত্র, গণিতশাস্ত্র এবং চিকিৎসাশাস্ত্র এতগুলি বিষয়ে তিনি ছিলেন প্রচণ্ড জ্ঞানী ব্যক্তিত্ব। আজকে লাস্ট প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলকের উজির বা প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর হচ্ছে সাইরাজ বা সিরাম। তো প্রসঙ্গক্রমে তোমাদের বলে রাখি, এই সাইরাজ বা সিরাম ছিলেন একজন হিন্দু। তো মোহাম্মদ বিন তুগলক তার প্রধান উজির বা প্রধানমন্ত্রী হিসেবে একজন হিন্দুকে অর্থাৎ শ্রীরামকে নিযুক্ত করেছিলেন। তো কেমন আমার ভিডিওগুলো তোমাদের লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে লিখবে, আমি তোমাদের উত্তর দেবো। তো তোমরা ততক্ষণ দেখতে থাকো, আমি পরের অংশ নিয়ে তোমাদের সামনে খুব শীঘ্রই হাজির হব। আজ এই পর্যন্ত।